Assalamualaikum. Hope you are well. Today I'm going to take your e-commerce class. Today we discuss about the chapter 3, building an e-commerce presence. Our first topic is application server. অ্যাপ্লিকেশন সার্ভারটা কি আসলে দেখেন অ্যাপ্লিকেশন সার্ভার হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন প্রসেস বা অ্যাপ্লিকেশন মেথডস যার মাধ্যমে হচ্ছে আমরা যে একটা ওয়েবসাইটে যে অ্যাপ্লিকেশনগুলো থাকে ওই অ্যাপ্লিকেশনগুলোকে রান করা এই অ্যাপ্লিকেশন সার্ভারের মাধ্যমে কিন্তু কি করা হয় এই অ্যাপ্লিকেশনগুলোকে রান করা হয়ে থাকে দ্যাট মিনস হচ্ছে রান দ্য অ্যাপ্লিকেশনস ওটাকে নর্মালি অ্যাপ্লিকেশন সার্ভার বলা হয়ে থাকে দ্যাট মিনস হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য কি দরকার হয়ে থাকে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের দরকার হয়ে থাকে ওই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মিলিত যে জিনিসটা থাকে আমাদের অ্যাপ্লিকেশনকে রান করার জন্য সেটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার দেন দেখেন ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার্স which is provide the specific business functionality required for a website আমাদের যে একটা বিজনেস ওয়েবসাইটের জন্য যে সকল বেসিক ফাংশনগুলো দরকার থাকে এই ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারের মাধ্যমে তা প্রোভাইড করা হয়ে থাকে নর্মালি এটা একটা সফটওয়্যার এই অ্যাপ্লিকেশন সার্ভারের যে সফটওয়্যার পার্টটা আছে ওটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যে পড়ে এরপর হচ্ছে টাইপ অফ দ্য মিডল ওয়্যার isolate the business application from web servers and database এটা ডাটাবেজ এবং ওয়েব সার্ভারের আইসোলেট করে থাকে বিজনেস অ্যাপ্লিকেশনগুলোর জন্য এরপর হচ্ছে সিঙ্গল ফাংশন অ্যাপ্লিকেশন বিং রিপ্লেসড বাই দ্য ইন্টিগ্রেটেড সফটওয়্যার টুলস দ্যাট কম্বাইন অল দ্য ফাংশনালিটি নিডেড ফর আ ই কমার্স সাইট এই অ্যাপ্লিকেশন সার্ভারের মাধ্যমে কিন্তু একটা বিজনেস সাইট বা ই কমার্স সাইটে যেসব সাইটগুলো থাকে যেন থাকে ওগুলো কি করা হয়ে থাকে ওগুলো আমরা রান করা হয়ে থাকে এই সফটওয়্যার এবং এই হার্ডওয়্যারের যে টুলসগুলো বা ইকুইপমেন্টস যেগুলো থাকে ওদের তাদের কম্বিনেশনের মাধ্যমে নাও ই কমার্স মার্চেন্ট সার্ভার সফটওয়্যার আমরা যখন একটা ই কমার্স সাইট বা ওয়েবসাইট রেডি করে থাকি তার জন্য আমাদের মার্চেন্টদেরকে কী করতে হয় কিছু পেমেন্ট দিতে হয় সে সার্ভারের জন্য বা সফটওয়্যারের জন্য আমাদেরকে কিছু সার্ভিস প্রোভাইড করতে হয়ে থাকে নর্মালি যে প্রোভাইড বেসিক ফাংশনালিটি ফর দ্য সেলস যে সেলসগুলো ফাংশনালগুলো প্রোভাইড করে থাকে বেসিক সেগুলো হচ্ছে প্রথম অনলাইন ক্যাটালগ লিস্ট অফ দ্য প্রোডাক্ট অ্যাভেলেবেল অন ওয়েবসাইট আমরা একটা যখন ওয়েবসাইট অন করি ওপেন করব তখন স্বাভাবিকভাবে আমাদের চোখের সামনে যা থাকে একটা প্রোডাক্ট যখন আমরা একটা প্রোডাক্টের ওয়েবসাইট যখন অন করি ওপেন করি তখন হচ্ছে আমাদের ওই প্রোডাক্টের ডিটেলস লিস্ট এই সবগুলো কি করা হয় আমাদের সামনে চলে আসে আমরা যদি আমি যদি একটা ওয়েবসাইট অন করলাম আমি একটা প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছি বাট ওই প্রাইসটা যদি ওখানে না থাকে তাহলে কি করা হয় তাহলে নর্মালি যে কাস্টমাররা বা যে ক্লায়েন্ট আমরা ওই ওয়েবসাইটে ঢুকেছে তাদের কিন্তু বিরক্ত চলে আসে আবার আমরা যে প্রোডাক্ট আপনি ধরেন ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন আমার যে ইলেকট্রনিক্স প্রোডাক্টের ওয়েবসাইটটা রয়েছে তো ওখানে যদি আমরা যদি ওই ওয়েবসাইটটা ব্রাউজিং করে থাকি তাহলে দেখেন আমি ধরেন একটা মোবাইল সম্পর্কে জানতে চাচ্ছি আমি মোবাইলটার আপনার ওই সাইটের মোবাইলের নাম দেখে সব কিছু দিয়ে কি করলাম ওখানে সার্চ দিলাম বাট ওখানে প্রপারলি যে ইনফরমেশনগুলো আমি চাচ্ছি ওগুলো যদি দেওয়া না থাকে তাহলে কি হবে কাস্টমার ওই ওয়েবসাইট থেকে তাদের প্রপার ইনফরমেশনগুলো পাচ্ছে না তাহলে কি সে সেকেন্ডবার ওই ওয়েবসাইটে ঢোকার প্রতি তেমন ইন্টারেস্ট থাকবে না তাহলে আমাদের যে অনলাইন ক্যাটালগুলো থাকে অনলাইনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা যেহেতু অনলাইনে বিজনেস করছি তাহলে আমাদের ওয়েবসাইটটা এমনভাবে রেডি করতে হবে যাতে আমাদের কাস্টমাররা তাদের যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো যেন ওই ওয়েবসাইট থেকে নিতে পারে আমাকে যদি কোনো ইনফরমেশন নেওয়ার জন্য আমার কোনো একটা শপে আসতে হয় আমার দোকানে আসতে হয় তাহলে আমার আর অনলাইন বিজনেস করার তো দরকার নেই তাহলে আমাদের অনলাইন বিজনেসের মেন উদ্দেশ্য হচ্ছে কি অনলাইনে সব কিছু সার্ভিস দিয়ে দেওয়া তাহলে আমার যে ইনফরমেশনগুলো দরকার আমার যদি প্রাইস দরকার আমার প্রোডাক্টের প্রাইস ডিটেলস দেওয়া দরকার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস দেওয়া দরকার যেহেতু ওরা ওইটাকে ধরে বা যাচাই করে ওখান থেকে কিনছে ওরা ওটা ফিজিক্যালি কোনো কিছু দেখে ওরা কিনতে পারছে না সেহেতু আমার অনলাইনে আমার এই প্রোডাক্ট সম্পর্কে যত ইনফরমেশন আছে সবগুলো দিয়ে কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে হবে এটা নর্মালি অনলাইন ক্যাটালগ বলা হয়ে থাকে
এরপর হচ্ছে শপিং কার্ট। শপিং কার্টে দেখেন আমরা যখন allows the shoppers to set aside review edit selection and then make the purchase। যখন একটা কাস্টমার বা ক্লায়েন্ট কি করে শপিং করে থাকে তখন সে যতই যে শপিংগুলো করে বা যে পারচেসগুলো করে সেগুলো কি হয় তার শপিং কার্টে অ্যাডেড হতে থাকে। সে দুইটা প্রোডাক্ট নিল, দুইটা প্রোডাক্ট অ্যাড হলো, পরে দিয়ে সে রিমুভ করতে চাইলে ওখানে রিমুভ করতে পারলো। আবার সে 5টা প্রোডাক্ট কিনতে চাচ্ছে, 5টা প্রোডাক্ট পারচেস করলো, সে ওখানে পারচেস প্রোডাক্টের লিস্ট তার কাছে চলে যাবে, কার্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। আবার সে যদি কোনো একটা প্রোডাক্ট না কিনতে চায় ওখান থেকে রিমুভ করে ফেলতে পারবে, রিভিউ দেখতে পারবে, এভরিথিং আর কোথায় থাকে শপিং কার্টে আমরা অ্যাডেড থাকে। এরপর হচ্ছে ক্রেডিট কার্ড প্রসেসিং। Typically works in the conjunction with shopping cart and verifies the card and puts through the credit to company's account at the checkout। স্বাভাবিকভাবে আমরা যখন ক্রেডিট কার্ডটা মাধ্যমে পেমেন্ট করা হবে তখন এই জিনিসটা ফলো করা হয়ে থাকে। এরপর হচ্ছে মার্চেন্ট সার্ভার সফটওয়্যার প্যাকেজ। It's normally integrated the environment that includes the most of the functionality needed. The key factors in selecting a package, যে ফ্যাক্টরসগুলো নর্মালি থাকে সেগুলো হচ্ছে ফাংশনালিটি, আমরা যে ফাংশন গুলো হচ্ছে বেসিক ফাংশনগুলো থাকে সেগুলো ঠিকভাবে কাজ করছে কিনা, সাপোর্ট ফর দ্য ডিফারেন্ট বিজনেস মডেলস, অন্যান্য বিজনেস মডেলকে সাপোর্ট করা, বিজনেস প্রসেস মডেলিং টুলস, বিজনেস প্রসেস মডেলের যে টুলসগুলো থাকে ওগুলাকে অ্যানালাইসিস করা, ভিজুয়াল দ্য সাইট ম্যানেজমেন্ট অ্যান্ড রিপোর্টিং, পারফরমেন্স অ্যান্ড স্কেলেবিলিটি, কানেক্টিভিটি টু এক্সিস্টিং বিজনেস সিস্টেম, আমাদের নর্মাল যে বর্তমান যে বিজনেস সিস্টেমটা থাকে ওটার সাথে কানেক্ট হওয়া। তারপর হচ্ছে কমপ্লেন্স উইথ স্ট্যান্ডার্ড গ্লোবাল অ্যান্ড মাল্টি কালচারাল ক্যাপাবিলিটিস। স্বাভাবিকভাবে প্রত্যেকটা বিজনেসেরই স্বপ্ন থাকে গ্লোবালি বিজনেস করার, সারা দেশে তার যে বিজনেসটা থাকে সেটা ছড়িয়ে দেওয়ার। সো ওটা ওভাবে তাকে কী করতে হবে, ক্যাপাবিলিটি বাড়াতে হবে এবং কাজ করতে হবে। দেন হচ্ছে লোকাল সেলস ট্যাক্স অ্যান্ড শিপিং রুলস। আমরা যদি বিজনেসটা লোকালি হয়ে থাকে তাহলে আপনাকে সেলস ট্যাক্স এবং শিপিং রুলস সম্পর্কে আপনার ওয়েবসাইটে যথাযথ ইনফরমেশন দিতে হবে। দেন হচ্ছে ওয়েব সার্ভিস অ্যান্ড ওপেন সোর্স অপশন। অপশন ফর দ্য স্মল ফার্ম, যে হোস্টেড ই কমার্স সাইট। হোস্টেড ই কমার্স সাইট হচ্ছে দেখেন আমরা যখন কোনো একটা থার্ড পার্টির মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে হোস্টিং করে থাকি, তার বিনিময়ে পেমেন্ট করে থাকি, ওটাকে নর্মালি হোস্টেড ই কমার্স সাইট বলা হয়ে থাকে। এখানে অফার দ্য সাইট বিল্ডিং টুলস অ্যান্ড টেমপ্লেট, ইয়াহু মার্চেন্ট সলিউশন। দেন আদার একটা অপশন থাকে সেটা হচ্ছে ওপেন সোর্স মার্চেন্ট সার্ভার সফটওয়্যার। এটা হচ্ছে আপনার যে সোর্স কোডগুলো থাকে বা সোর্স যেই এসটিপিগুলো থাকে ওগুলো সম্পর্কে আপনার মালিক বা ওনার নিজেই কি কনসার্ন থাকে ওগুলো সম্পর্কে নিজেই জানেন এবং উনি নিজেই কি করতে পারেন ওই ওয়েবসাইটটা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে নিজেই ওইটা চেঞ্জ করতে পারেন। Enables you to build the truly custom site and requires programmer with expertise and time. নাও দ্য হার্ডওয়্যার প্ল্যাটফর্ম। আমরা তখন সফটওয়্যার সম্পর্কে পড়েছি, এখন আমরা হার্ডওয়্যার সম্পর্কে জানবো। হার্ডওয়্যার প্ল্যাটফর্ম আন্ডারলিং দ্য কম্পিউটিং ইকুইপমেন্ট নিডেড ফর দ্য ই কমার্স ফাংশনালিটি। নর্মালি আমরা হার্ডওয়্যার কি জানি, আমাদের এই যে ইকুইপমেন্টগুলো দরকার হয় একটা ওয়েবসাইট বা ই কমার্স সাইট বিল্ড আপের জন্য সেগুলোকে হার্ডওয়্যার বলে থাকে, যেগুলো আমরা ফিজিক্যালি টাচ করতে পারছি। একটা কম্পিউটার বলেন, সিপিইউ বলেন, মোবাইল বলেন, দেন আদার যে জিনিসগুলো দরকার হয় ওগুলাকে কি বলা হচ্ছে, হার্ডওয়্যার প্ল্যাটফর্ম বলা হচ্ছে। The objectives of the hardware platform is enough platform capacity to meet the peak demand without wasting money. নর্মালি যে হার্ডওয়্যারগুলো থাকে ওগুলোর মেন যে অবজেক্টিভসটা থাকে সেটা হচ্ছে আমাদের যে ডিমান্ডগুলো থাকে ওই ডিমান্ডের পিক আপটা করা। দ্যাট মিনস হচ্ছে আমার প্ল্যাটফর্মের ক্যাপাসিটিটা বাড়ানো। আমার যদি 100টা অর্ডার থাকে বা 100 জন আমার ওয়েবসাইটে ভিজিট করে, বাট আমার ক্যাপাসিটি যদি অতটা না থাকে তখন আমার কি ওয়েবসাইটে হচ্ছে অনেকটা জট লেগে যাচ্ছে, স্লো হয়ে যাবে, তারপর প্রসেসিং ট্রানজ্যাকশনগুলো কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে, আমার ক্যাপাসিটিগুলো বাড়ানো, আমার ডিমান্ডের সাথে সাথে আমার ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য আমার যে সফটওয়্যারগুলো থাকে ওগুলোকে ওগুলোর ফাংশনগুলোকে আমাকে ইনক্রিজ করতে হবে।
Then হচ্ছে important to understand the factors that affect the speed, capacity and scalability of a site. স্বাভাবিকভাবে আমাদের ট্রানজ্যাকশনে যে আমরা ওয়েবসাইটে যে যারা ট্রানজ্যাকশন করে তাদের কিন্তু ওই স্পিড সম্পর্কে স্পিডের জিনিসটা অনেকটা ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের ওয়েবসাইটে যত স্পিডলি কাজ করে, যত স্মুথলি কাজ করে, তত কাস্টমাররা কী হয়, স্যাটিসফাই হয়ে থাকে। যদি দেখা যায় একটা ওয়েব ব্রাউজিং করতে গেলাম, ওখানে আমার ওই ওয়েবসাইটের পারফরমেন্সটা হচ্ছে স্লো এবং লোডিং হতেই থাকে, তখন হচ্ছে কাস্টমাররা শেষ পর্যন্ত কী হয়, বিরক্ত হয়ে ওই ওয়েবসাইট থেকে চলে আসে। তাহলে আমাদের এই প্রবলেমগুলো যাতে ফেস করতে না হয়, সেজন্য কী করতে হবে, আগে থেকে আমাদেরকে এটার প্রতি সতর্ক থাকতে হবে এবং আমাদের স্পিডটা বাড়িয়ে নিতে হবে। আমাদের যে ইন্টারনেটের সার্ভার থাকে বা বিভিন্ন ধরনের মডেমের সাথে মাধ্যমে যে কানেক্টগুলো থাকে, ওগুলোর স্পিডগুলো আমাদের কী করতে হবে, আগে থেকে ইনক্রিজ করে নিতে হবে। রাইট সাইজ ইউর হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, দ্য ডিমান্ড সাইড। স্বাভাবিকভাবে আমাদের ডিমান্ড আসে থেকে কাস্টমার থেকে আসে। আমাদের যে কাস্টমারদের যে ডিমান্ডগুলো থাকে, ওটার উপর বেসিস করে আমাদের হার্ডওয়্যার প্ল্যাটফর্মগুলোকে রিসাইজিং করা। কাস্টমার ডিমান্ডগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এফেক্টিং দ্য স্পিড অফ দ্য সাইট। স্বাভাবিক কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, কাস্টমারদের কিন্তু এক্সপেকটেশনই থাকে যেন ওই ওয়েবসাইটটা বা ওই কমার্স সাইটটা কী করা, দ্রুত কাজ করা, ট্রানজ্যাকশনগুলো যাতে দ্রুত হয়, সে যাতে তার যে ট্রানজ্যাকশনগুলো করছে সেটা দ্রুততম বা স্পিডলি করতে পারে। দেন হচ্ছে ফ্যাক্টরস ইন ওভারঅল ডিমান্ড, নাম্বার অফ দ্য simultaneous users in peak period, তারপর nature of the customer request, type of the content, required security, number of the items in the inventory, number of pages request, speed of legacy application. দেখেন আমাদের যে সিকিউরিটি, এখানে মেন দুইটা জিনিস নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে সিকিউরিটি। আমাদের স্বাভাবিকভাবে কাস্টমাররা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে থাকে, তো ভিজিট করার ফলে দেখা যায় তাদের যে স্বাভাবিকভাবে সেটা কি হয়, আমাদের যে ওয়েবসাইটে ভিজিট করে থাকে তাদের কিছু কুকিজের মাধ্যমে তাদের ইনফরমেশনগুলো আমাদের ওয়েবসাইটে জমা হয়ে থাকে। তাহলে আমরা যদি ওগুলো কাস্টমারদের স্বাভাবিকভাবে ডিমান্ড থাকে ওই ইনফরমেশনগুলো কী করে থাকে, সিকিউর থাকা, যাতে এমন কোনো জিনিস ইউজ না করা যার মাধ্যমে তার প্রোফাইল হ্যাক হবে বা তার ইনফরমেশনগুলো লিকেজ হয়ে যাবে। এ ধরনের যাতে কোনো সফটওয়্যার তারা ওয়েবসাইট ইউজ না করে, বা তাদের যে ইনফরমেশনগুলো তারা কুকিজের মাধ্যমে নিচ্ছে ওগুলো যাতে তারা হাইড রাখে। দেন আরেকটা হচ্ছে স্পিড অফ লিগেসি অ্যাপ্লিকেশন। লিগেসি অ্যাপ্লিকেশন হচ্ছে এমন একটা জিনিস, দেখেন কিছু কিছু ওয়েবসাইট থাকে বা ই কমার্স সাইট থাকে যেগুলো সবগুলো ব্রাউজারের মাধ্যমে কিন্তু কি হয় না, ওপেন হয় না। যেমন ইন্টারনেট এক্সপ্লোর, কিছু মজিলা ফায়ারফক্স, এমন কিছু ওয়েবসাইট থাকে যেগুলো দেখা যাবে আমরা ইন্টারনেট এক্সপ্লোরের মাধ্যমে কিন্তু কি হচ্ছে না, ওপেন হচ্ছে না। আবার যেগুলো আমরা ক্রোমের মাধ্যমে ওপেন হচ্ছে, বাট মজিলার মাধ্যমে ওপেন হচ্ছে না। সো এই প্রবলেমগুলো যাতে সলভ করা যায়, ওই ধরনের সব ব্রাউজার থেকে নর্মালি যাতে ওপেন হয়, এই ধরনের জিনিসগুলো কিন্তু কাস্টমারদের ডিমান্ডে থাকে। এরপর হচ্ছে রাইট সাইজিং ইউর হার্ডওয়্যার প্ল্যাটফর্ম অন দ্য সাপ্লাই সাইড। স্বাভাবিকভাবে যে স্কেলেবিলিটিগুলো থাকে, অ্যাবিলিটি টু সাইড ইনক্রিজ দ্য সাইজ অ্যাজ ডিমান্ড ওয়ারেন্টিস, আমাদের যে ডিমান্ড ওয়ারেন্টিস থাকে তার প্রেক্ষিতে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ওয়েবসাইটটা কী করে, ওনারা ট্রাই করে থাকে সেটার ইনক্রিজ বাড়ানোর জন্য। তারা নর্মালি দুইটা ওয়েজে এই ডিমান্ডগুলো ফিল আপ করার চেষ্টা করে থাকে। তাদের সাপ্লাই সাইডে যে ওয়েজ থাকে দুটো হচ্ছে, একটা হচ্ছে ভার্টিক্যালি আর একটা হচ্ছে হরিজন্টালি। ভার্টিক্যাল ওয়েজ হচ্ছে আমরা ইনক্রিজ দ্য প্রসেসিং পাওয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। দ্যাট মিনস হচ্ছে আমার স্পিডটা বাড়াতে হবে কীভাবে, ধরুন আমার আমার একটা কম্পিউটারের যে র্যামগুলো থাকে, হার্ড ডিস্কগুলো থাকে, তার ইকুইপমেন্ট যেগুলো থাকে সেগুলোর হচ্ছে আরও লেটেস্ট ভার্সন অ্যাড করার মাধ্যমে। যেমন আমার এখন 80 GB র্যাম আছে, আমার 1000 GB র্যাম করে দিলাম। দেন হার্ড ডিস্কটা আরও আমরা হাই স্পিডের একটা হার্ড ডিস্ক লাগাই দিলাম, যাতে আমার যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে বা আমার যে ডিমান্ডগুলো থাকছে ও সাপ্লাই সাইড থেকে, ওগুলো যাতে আমি ফুলফিল করতে পারি।
আর হরিজন্টালি যেটা থাকে সেটা হচ্ছে দেখেন এমপ্লয় দ্য মাল্টিপল কম্পিউটার্স টু শেয়ার দ্য ওয়ার্কলোড। আমি ইকুইপমেন্টগুলো চেঞ্জ করিনি, বাট আমার কম্পিউটারের সংখ্যাটা আমি কি করলাম, বাড়িয়ে দিলাম। আমার যে এখন আমি একটা কম্পিউটার দিয়ে কাজ করছি, সামনে আমি আরো 2টা 3টা 4টা 5টা, ওভাবে আমার কম্পিউটারের সংখ্যাটা কি করলাম, বাড়িয়ে দিলাম। ওভাবে বাড়িয়ে দেওয়াটাকে নর্মালি হরিজন্টালি সাপ্লাই ওয়ে স্কেল অফ দ্য হার্ডওয়্যার বলা হচ্ছে। ওর মাধ্যমে কিন্তু আমাদের হার্ডওয়্যার প্ল্যাটফর্মটা রিসাইজিং করা হচ্ছে। এর ফলে আমরা কি হয়, ইমপ্রুভিং দ্য প্রসেসিং আর্কিটেকচার, আমাদের ওভারঅল যে আর্কিটেকচারটা থাকে ওটা আমাদের ইমপ্রুভ করে। দেন হচ্ছে আদার ই কমার্স সাইড অফ দ্য টুলস। আমাদের যে আদার ই কমার্স টুলসগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, basic business considerations, enable the customers to find and buy what they need, and tools for the website optimization যেগুলো search engine placement, meta tag, titles, content, identify the market niches and localize the site, offer the expertise links and search ads and local e-commerce. Search engines optimization যেটা SEO, ওই জিনিসটা কি দেখেন, ওই জিনিসটা যদি আমি ক্লিয়ার করতে যাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে হচ্ছে আমরা যখনই কোনো একটা ইউটিউব চ্যানেল অথবা কি করি ওয়েবসাইট খুলে থাকি, তখন আমরা স্বাভাবিক চাই কি আমাদের ওয়েবসাইটটা ভিজিটটা বেশি থাকুক, আমাদের যে সাবস্ক্রাইবার থাকে ইউটিউবে তাদের পরিমাণটা বেশি থাকুক, বা বেশি সংখ্যক মানুষ কি করবে, আমাদের ওই ওয়েবসাইটে ভিজিট করবে। নর্মালি আমরা যে ওয়েবসাইটে ভিজিট করার জন্য যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে ফেসবুকের মাধ্যমে শেয়ার করে থাকি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে থাকি, যার মাধ্যমে হচ্ছে আবার বা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং করে থাকি, যার মাধ্যমে হচ্ছে আমাদের এই যারা কাস্টমার থাকে বা অন্যান্য ভিজিটর্স থাকে তারা দেখে এবং আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে। দেখেন এভাবে ভিজিট করলে কিন্তু তেমন একটা ভিজিটর অত বেশি আমরা বাড়ানো যায় না। যদি আমি ইন্টারন্যাশনালি আমার ওয়েবসাইটের ভিজিটর্সটা বাড়াতে চাই, তখন কি করা হয়, আমরা যে গুগলে সার্চ ইঞ্জিন গুগলে সার্চ দিয়ে থাকি, আমরা স্বাভাবিকভাবে যখন গুগলে কোনো কিছু সার্চ দেওয়ার জন্য যে কিওয়ার্ডটা লিখি সেটাকে মেটা ট্যাগ বলা হয়ে থাকে। ওই কিওয়ার্ড যখন লিখি দেখা যাবে আমাদের নিচে অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে, এবং ওখানে কিন্তু একটা র্যাঙ্কিং থাকে, অনেকগুলো অপশন একটার পর একটা সবগুলো তো একসাথে আসে না, একটা নিচে একটা র্যাঙ্কিং এর মতো শো করে। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে ওটাই, যেটা আমরা গুগলের মাধ্যমে সার্চ করলে আমরা কিওয়ার্ডটা লিখলে যেন আপনার ওয়েবসাইটটা ওখানে শো করে। গুগলে আমি যখন কোনো একটা কিওয়ার্ড লিখবো তখন যেন আমার যে ওয়েবসাইটটা থাকবে, আমার ওই কিওয়ার্ডটা যখন আমার ওয়েবসাইটের সাথে ম্যাচ করবে, তখন আমার ওই ওয়েবসাইটটা যেন ওখানে র্যাঙ্কিংয়ের মধ্যে শো করে থাকে। এটাকে অনেকটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়ে থাকে। এবং এগুলোর মাধ্যমে কি করে থাকে, আমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটটাকে কি করি, অ্যাডভার্টাইজিং করে থাকি, মার্কেটিং করে থাকি। দেন হচ্ছে পার্সোনালাইজেশন টুলস। Personalization ability to treat the people based on the personal qualities and prior history with site and customization স্বাভাবিকভাবে আমাদের যে ওয়েবসাইটটা থাকে, আমাদের ওয়েবসাইটে হয়তো বা সব ধরনের ইনফরমেশন নাও থাকতে পারে, বাট আমাদের একটা কাস্টমার বা একটা আমাদের যখন ভিজিটররা আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর কোনো কিছু সার্চ দেন, কোনো কিছু ইনফরমেশন খুঁজে, ওই জিনিসগুলো কি করা হয়, ওই জিনিসগুলো আমাদের কিন্তু পরে দিয়ে কালেক্ট করে আমাদের ওদের রিকোয়ারমেন্টসগুলো কি করতে হবে, ফুলফিল করতে হবে, এবং ওদের রিকোয়ারমেন্টস অনুযায়ী কি করতে হবে, আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজেশন দেখেন অ্যাবিলিটি টু চেঞ্জ দ্য প্রোডাক্ট টু বেটার ফিট দ্য নিডস অফ দ্য কাস্টমার। দ্যাট মিনস হচ্ছে কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী, কাস্টমারদের ইচ্ছা অনুযায়ী আমাদের যে ওয়েবসাইটটা থাকে ওটাকে সাজানো। দেন কুকিজ হচ্ছে প্রাইমারিলি মেথডস অফ অ্যাচিং দ্য পার্সোনালাইজেশন। স্বাভাবিকভাবে আমি যেটা আগে বলেছিলাম, আমাদের একটা ভিজিটর যখন আমাদের ওয়েবসাইটে ঢুকে সে কি সম্পর্কে জানতে চাচ্ছে, কি ধরনের ইনফরমেশনগুলো সে খুঁজছে, ওগুলা কিন্তু ওখানে তখন কিন্তু কালেক্ট করে নেয় ওই কম্পিউটার গুগল অ্যানালিটিক্স বা বিভিন্ন ধরনের অ্যানালিটিক্সের মাধ্যমে, কিন্তু কুকিজের মাধ্যমে কিন্তু এই ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়। যদি সিম্পল কথায় বলা যায় তাহলে ধরুন আমরা ফিজিক্যালি যখন একটা দোকানে যাই,
ধরেন আমি একটা দোকানে গিয়ে এমন একটা জিনিস ধরেন একটা জিনিস খুঁজলাম, যেটা ওই দোকানে কিন্তু বর্তমানে এক্সিস্ট করছে না, এবং পরবর্তীতে যখন আমি আবার ওই দোকানে যাব বা গেলাম, তখন দেখা যায় ওই দোকানদার আমাকে বলে কিন্তু ওই জিনিসটা, আপনি যে জিনিসটা খুঁজছিলেন ওই দিন পান নাই, সেটা কিন্তু বর্তমানে আছে। তার মানে হচ্ছে দোকানদারের মনে রেখে এই কাস্টমাররা কি চায় ওটার উপর ডিপেন্ড করে ওই জিনিসটা কিন্তু সে আবার তার দোকানে কি ইনটেক রাখলো, যাতে কাস্টমার আর ফিরে না যায়। সেমভাবে আমাদের ওয়েবসাইটটাও কি করা হয়, যে কাস্টমার ধরনের জিনিসগুলো খুঁজে বা চায় ওই ইনফরমেশনগুলো যেন আমাদের ওয়েবসাইটে থাকে, তার রিকোয়ারমেন্টটা ফিল আপ করা হয়। এটাকে নর্মালি পার্সোনালাইজেশন টুলস বলা হয়ে থাকে। এরপর হচ্ছে ডেভেলপিং আ মোবাইল সাইট অ্যান্ড বিল্ডিং দ্য মোবাইল অ্যাপ্লিকেশন। মোবাইল অ্যাপ্লিকেশন অনেকটা নর্মাল যে ওয়েবসাইট, আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো রেডি করলাম ও তার মতোই অনেকটা একই সিস্টেমের, সব কিছুই সেম, কিছুটা ডিফারেন্ট। এখানে 3 টাইপস অফ দ্য কমার্স বা মোবাইল কমার্স সফটওয়্যার রয়েছে। একটা হচ্ছে মোবাইল ওয়েবসাইট, রেসপন্সিভ দ্য মোবাইল ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে মোবাইল ওয়েব অ্যাপ, তারপর হচ্ছে নেটিভ অ্যাপ, তারপর হচ্ছে প্ল্যানিং অ্যান্ড বিল্ডিং দ্য মোবাইল প্রেজেন্স, ইউজ দ্য সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনস টু আইডেন্টিফাই দ্য ইউনিক অ্যান্ড স্পেসিফিক বিজনেস অবজেক্টিভস। দেখেন স্বাভাবিকভাবে আমরা যে ওয়েবসাইটগুলো খুলে থাকে, সেগুলো হচ্ছে আমরা ডেস্কটপ বা ল্যাপটপ ওই ধরনের ওদেরকে মাথায় রেখে খুলে থাকি। কিন্তু বর্তমানে স্বাভাবিকভাবে মোবাইলের যুগ, সবাই কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটটা ওপেন করে থাকে। তো আমার যদি কোনো একটা ওয়েবসাইট যেটা আমার ডেস্কটপের জন্য রেডি করা হলো, সেটা যদি আমার মোবাইলে ওপেন করা হয়, তাহলে দেখা যাবে আমার ফুল স্ক্রিনটা ওখানে শো করছে না, বা এই যে তথ্যগুলো বা ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার অনেকটা ছোট ছোট হয়ে আছে, আমাকে জুম করে দেখতে হচ্ছে। তাহলে ওই দ্যাট মিনস হচ্ছে আমি এটা আমার যে ওয়েবসাইটটা রেডি করা হচ্ছে ওটা হচ্ছে আমার ডেস্কটপে ছিল, যেটা আমার মোবাইলে অনেক সময় আছে মোবাইলে সাপোর্টও করে না। তাহলে দেখেন আমাকে আমার ওয়েবসাইটটা এমনভাবে রেডি করতে হবে সেটা যেন মোবাইলে সাপোর্ট করে, যে মোবাইলের যে স্ক্রিনটাকে চিন্তা করে যাতে দেখতে সুবিধা হয়, ওই ধরনের জিনিসগুলো মাথায় রেখে মোবাইলের যে ফাংশনগুলো থাকে স্বাভাবিকভাবে আমরা যখন ডেস্কটপে কোনো কিছু ওয়েবসাইট ওপেন করে থাকি, তখন আমাদের কিন্তু মাউস থাকে, আইকন বাটন থাকে, ওটার মাধ্যমে কিন্তু আমাদের লেখাটা আবার বড় হয়ে দেখাতে, কিন্তু মোবাইলে ধরুন ওই ধরনের কোনো অপশন থাকে না। সো ওগুলো মাথায় রেখে কিন্তু আমরা মোবাইলের জন্য ওয়েবসাইটটা রেডি করতে হবে, এবং মোবাইলে যাতে বারবার কিন্তু জুম করে দেখতে দেখতে কী করতে হয়, কাস্টমারদের অনেকটা প্যারা নিতে হয়, এই ধরনের প্যারাগুলো যাতে তাদের নিতে না হয় সেগুলো কি করতে হবে, মাথায় রাখতে হবে। দেন হচ্ছে developing a mobile web presence, design the consideration, platform constraint, স্মার্টফোন এবং ট্যাবলেট। আমরা স্বাভাবিকভাবে কিছুক্ষণ আগে যেটা বললাম, আমার স্মার্টফোন এবং ট্যাবলেট এই জিনিসগুলোকে মাথায় রেখে মোবাইলের যে ধরনের ফাংশনগুলো থাকে ওগুলোকে মাথায় রেখে কিন্তু আমার ডিজাইনটা কনসিডার করতে হবে। দেন হচ্ছে পারফরমেন্স অ্যান্ড কস্ট। মোবাইল ওয়েবসাইট যেটা থাকে ওয়েবসাইটের মধ্যে পারফরমেন্স অনেকটা লেটেস্ট এক্সপেন্সিভ। এরপর হচ্ছে মোবাইল অ্যাপের হচ্ছে ক্যান বি ইউটিলাইজ দ্য ব্রাউজার এপিআই, অ্যান্ড নেটিভ অ্যাপে যেটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড রিকোয়ার দ্য মোর প্রোগ্রামিং। এবং এইসব কথা কিন্তু চিন্তা রেখে বর্তমানে আমাদের মোবাইলের যে ব্যবহারটা বা ইউসেজটা যে পরিমাণ বেড়ে গেছে, তাহলে আমাদের যে কোনো ওয়েবসাইট রেডি করার আগে মাথায় সবসময় মোবাইলের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, যাতে মোবাইলে ওয়েবে প্রেজেন্ট করা যায়। দ্যাটস অল ফর মাই টুডেজ ক্লাস। আসসালামু আলাইকুম।